বন্ধুরা, আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য 412 পেজ অর্থাৎ জেনকিন্স স্কুল কোচবিহার থেকে কোশ্চেন নাম্বার 5 এবং 6 এর সমাধান আলোচনা করব। এটি হচ্ছে পার্ট 3 ভিডিও। এর আগে পার্ট 1 ভিডিও আর পার্ট 2 ভিডিওর লিংক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। ঠিক আছে? আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, যারা এই চ্যানেলে প্রথম এসছো এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে যে বেল আইকন আছে সেটাতে ক্লিক করে অল অপশনটাতে ক্লিক করে দিও। তাতে কি হবে, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করো। আর তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন 5 দাগের 1। তো দেখো অঙ্কটা আমরা পড়ে নিই একবার। বলছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 400 টাকা এবং 410 টাকা হলে ওই মূলধন পরিমাণ ও শতকরা বার্ষিক সুদের হার নির্ণয় করো। তো বার্ষিক সুদের হার আমরা আর দ্বারা চিহ্নিত করি, আর মূলধন অর্থাৎ আসলকে আমরা পি দ্বারা চিহ্নিত করি। অর্থাৎ আমাদের পি এর মান বার করতে হবে এবং আর এর মান বার করতে হবে। তো আমরা মূলধন পি এটাকে আমরা এক্স ধরে নেব। ঠিক আছে? আর এক্স ধরে নিয়ে আমরা দুটো সমীকরণ গঠন করব। দুটো সমীকরণ কেন? কারণ এখানে দুটো সমীকরণ গঠন করার জন্য তথ্য দিয়েছে। এক হচ্ছে বলেছে 2 বছরের অর্থাৎ সময় 2 বছর। 2 বছরের সরল সুদ দিয়েছে 400 টাকা। তাই আমি কি করব, প্রথমে সরল সুদ বার করব। সেই সরল সুদ 400 টাকার সাথে সমান সমান করে দিয়ে একটা সমীকরণ তৈরি করব এবং সেই সমীকরণটার থেকে আমরা পি এবং আর এর মধ্যে একটা সম্পর্ক খুঁজে বার করব। সেই সম্পর্কটাকে এবার আমরা ব্যবহার করব দ্বিতীয় সমীকরণে। এবং দ্বিতীয় সমীকরণটা আমরা কি করে তৈরি করব? চক্রবৃদ্ধি সুদ বার করে। চক্রবৃদ্ধি সুদ বার করার পর সেই চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা 410 এর সাথে সমান সমান করে দিলেই আমরা পেয়ে যাব পি এবং আর এর মান। তাহলে চলো শুরু করি। এবং এক্ষেত্রে তোমাদের কিন্তু সূত্র লাগবে। ঠিক আছে? সূত্র লাগবে। আমরা জানি যে সরল সুদের সূত্র হয় পিটিআর বাই 100, আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সূত্র হয় এ মাইনাস পি। এটা কি? সবৃদ্ধিমূল বা সুদাসল। সুদাসল থেকে আমাদের আসল বাদ দিতে হবে, তবেই পাবো চক্রবৃদ্ধি সুদ। নাও তাহলে শুরু করা যাক। তাহলে সবার প্রথমে আমরা ধরে নেব যে ধরি আসলের পরিমাণ বা মূলধনে লিখতে পারো তোমরা, আসলের পরিমাণ অর্থাৎ পি সমান সমান এক্স টাকা এবং বার্ষিক সুদের হার R%। তো বন্ধুরা এখানে কিন্তু বার্ষিক সুদের হার লিখবে। তোমরা এখানে কখনোই উল্লেখ করবে না সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে? কারণ সরল সুদের ক্ষেত্রেও সুদের হার R%, আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও সুদের হার R%। তাই এখানে আমি আলাদা করে চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদ কিন্তু উল্লেখ করিনি, শুধুমাত্র বার্ষিক সুদের হার উল্লেখ করেছি। এবার আমরা সরল সুদের ক্ষেত্রে বলে লিখে আমরা বার করব সরল সুদ। তো সরল সুদের ক্ষেত্রে আর এইদিকে লিখব চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। তাহলে বন্ধুরা এখানে আমরা সরাসরি এখানে সূত্রে ফেলে দেবো। আই, এটা হচ্ছে সুদ, আই ইকুয়ালস টু পি আর টি ডিভাইডেড বাই 100। ঠিক আছে? পি আর টি ডিভাইডেড বাই 100। টিটা কি এখানে? টিটা হচ্ছে সময়, যেটা এখানে 2 বছর। আর বাকিগুলো উল্লেখ করতে হবে না, তার কারণ এখানে আমি উল্লেখ করে দিয়েছি পি এর মান এক্স আর সুদের হার R%। তাহলে এখানে পিটা আমি এখানে কত বসাবো? এক্স বসাবো, আরটা আরই থাকবে, আর টিটা হচ্ছে 2 ডিভাইডেড বাই 100। এবার বন্ধুরা এখানে তোমরা কিন্তু কাটাকুটি করবে না। ঠিক আছে? 2 দিয়ে 100 কাটাকুটি যায়, কিন্তু আমরা এখানে কাটবো না। এবার এই যে সূত্রটা বেরোলো যে 2xr ডিভাইডেড বাই 100, এই মানটাই হচ্ছে কত? 400 সমান। এখানে বলে দিয়েছে সরল সুদের পরিমাণ 400। তো আমরা সরল সুদ এখানে সূত্রের মাধ্যমে বার করলাম এত টাকা, এবং এই টাকাটাই হচ্ছে 400 সমান। এবার লিখবো প্রশ্নানুসারে 2xr বাই 100 ইকুয়ালস টু 400। এখানে 2 আর 400 কেটে দেবো,
তাহলে আমরা কি পেলাম, xr বাই 100 ইকুয়ালস টু 200। এই সমীকরণটাকে আমরা ব্যবহার করব এবং সাথে সাথে এটাকে আমরা নাম্বার করে দেবো 1 নম্বর। এবং বন্ধুরা এই সমীকরণে আমরা কি করব, দেখো এই সমীকরণটাকে একটু পরিবর্তন করে আমরা x এর মানটাও বার করে রাখবো। তাহলে x এর মান, তাহলে 100টাকে আমি এদিকে নিয়ে যাব, তাহলে গুণ হয়ে যাবে, অর্থাৎ 4টে 0, আর 8টা যদি এদিকে আসে তাহলে ভাগ হয়ে যাবে। এটাও আমরা ব্যবহার করব, ঠিক আছে। এটা নাম্বার করে দিচ্ছি 2 নম্বর সমীকরণ। দুটো সমীকরণকেই আমরা ব্যবহার করব, তাই এখানে আলাদা করে নাম্বার করে দিলাম। এটা আমরা কেন করলাম, কারণ আমরা যখন r এর মানটা পেয়ে যাব তখন এই সমীকরণে r এর জায়গায় মানটা বসিয়ে দেবো, বসিয়ে দিলে আমি কি করব, x এর মানটা পেয়ে যাব। আচ্ছা, এবার আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তাহলে সবার প্রথমে বার করব সুদ আসল। সুদ আসল, তাহলে সুদ আসলের সূত্র, সুদ আসলকে আমরা এই দ্বারা চিহ্নিত করি, যার সূত্র হচ্ছে p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার t। ঠিক আছে, এবার এখানে মানগুলো বসিয়ে দিই। p এর মান হচ্ছে x, 1 প্লাস r, rই থাকবে, আর t হচ্ছে এখানে 2। এবার বন্ধুরা এইটা হচ্ছে সুদ আসল। এবার এই সুদ আসল থেকে এই পরিমাণটা থেকে আমরা আসলটা বাদ দিয়ে দেবো, অর্থাৎ p বা x বাদ দিয়ে দেবো, তাহলে আমরা পেয়ে যাব চক্রবৃদ্ধি সুদ। এবার লিখবো, অতএব চক্রবৃদ্ধি সুদ সমান সমান a মাইনাস p, এত টাকা। তাহলে এর মানটা বসিয়ে দিই, x ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু মাইনাস p এর জায়গায় লিখবো x, এত টাকা। এবার বন্ধুরা দেখো তো কি কমন যাচ্ছে, x কমন যাচ্ছে, তাই না? তাহলে x কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকবে, 1 প্লাস r বাই 100 হোল স্কোয়ার মাইনাস 1, এত টাকা। এবার যদি আমরা এটাকে একটু পরিবর্তন করে লিখি তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, দেখো 1 প্লাস r বাই 100 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তো বন্ধুরা এখানে 1 আছে, আমি 1 এর জায়গায় লিখলাম 1 স্কোয়ার। কেন? তার কারণ 1 কে আমরা 1 স্কোয়ার লিখলে কোনো মানের কোনো পরিবর্তন হয় না, কারণ 1 স্কোয়ার মানে 1 হয়। এবং এটা লেখার একটা সুবিধাটা কি, আমি নেক্সট স্টেপে এটাকে সূত্রে ফেলতে পারবো। মানে এর কাজ করছে, এটাকে ভাবো a আর এটাকে ভাবো b, মানে এর কাজ করছে 1 প্লাস r বাই 100 আর b এর কাজ করছে 1। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়ছে। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি হয়, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে ওটা নেক্সট স্টেপে আমরা সূত্রটা লিখতে পারবো। তাহলে লিখবো x ইন্টু, এটা হচ্ছে a, এর কাজ করছে, তাহলে a লিখলাম, প্লাস b, আবার a মাইনাস b। এখানে 1 আর 1 কেটে গেল, তাহলে কি থাকলো, x আর এখানে x আর এখানে r, তাহলে x r বাই 100, আর এখানে 1 আর 1 যোগ করলে 2, 2 প্লাস r বাই 100। এবার বন্ধুরা এই x r বাই 100 এর জায়গায় আমরা 200 বসিয়ে দেবো, এই মানটা আমাদের জানা আছে, তাই তো, ওই জন্য আমরা ওখানে ওটা বার করে রেখেছিলাম। 200 ইন্টু 2 প্লাস r বাই 100, ঠিক আছে, এত টাকা। এবার অবশ্যই লিখে দেবো এখানে, যেহেতু xr বাই 100 ইকুয়ালস টু 200। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেলাম। এই চক্রবৃদ্ধি সুদের পরিমাণটাই হচ্ছে কত টাকা, 410 টাকা। তাহলে আমরা লিখবো, এখন প্রশ্ন অনুসারে 200 ইন্টু 2 প্লাস r বাই 100 ইকুয়ালস টু 410। তো বন্ধুরা এখানে আমরা একটু কাটাকুটি করব, এখানে একটা 0 ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। এবার এই যে 200টা আছে, এই 20টা আছে, 20টা আমরা এদিকে নিয়ে চলে আসবো, তখন ভাগ হয়ে যাবে। তাহলে 2 প্লাস r বাই 100 ইকুয়ালস টু 41 বাই 20। এবার বন্ধুরা আমরা এখানে কি করব, দেখো 100 আছে আর এখানে 20 আছে। তো বন্ধুরা 100 আর 20 লসাগু বার করতে হবে। দেখো 100 যেহেতু 20 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 5 কুড়ি 100 হয়, তাহলে লসাগু কিন্তু 100ই হবে। তোমরা করে দেখবে লসাগু 100ই হবে। তাহলে এখানে 100 দিয়ে, যেহেতু লসাগু 100, তাই প্রতিটা সংখ্যাকে 100 দিয়ে আমরা গুণ করব, প্রত্যেকটা সংখ্যাকে 100 দিয়ে গুণ করব। তাহলে 100 আর 100 কেটে গেল, এখানে
জিরো জিরো কেটে গেল, 2 5 10। এটা কি হলো, আর ভগ্নাংশ থাকলো না। তাহলে এদিকে হলো 200, এদিকে হলো 8, আর এদিকে হলো 5 8 5, 4 5 20, 205। তাহলে আর এর মান কত বেরোলো, 205 বিয়োগ 200, অর্থাৎ আর বেরোলো 5%। তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেলাম, এটা কিন্তু উত্তর, ঠিক আছে, একটা উত্তর। এবার এই আর এর মানটা আমরা এখানে 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। এবার লিখবো 2 নম্বর সমীকরণে আর ইকুয়ালস টু 5 বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণটা কি ছিল দেখে নিচ্ছি, এক্স ইকুয়ালস টু 20,000 বাই আর। তাহলে লিখবো এক্স ইকুয়ালস টু 20,000 বাই আর এর জায়গায় মানটা বসিয়ে দেবো 5। তাহলে 5 4 20, তাহলে কত আসলো, 4,000 টাকা। তাহলে এটা আর একটা উত্তর। তাহলে মূলধনের পরিমাণ 4,000 টাকা এবং সুদের হার 5%। বন্ধুরা, পরের অঙ্কে বলা হচ্ছে যে এক ব্যক্তি মোট 3,70,000 টাকা 3টি ব্যাংকে জমা রাখেন। তাই 3টে ব্যাংকে মিলিয়ে মোট 3,70,000 টাকা জমা রাখেন। 3টি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 4%, 5%, 6%। 1 বছর পরে তার 3টি ব্যাংকের মোট সুদের পরিমাণ সমান, অর্থাৎ 3টি ব্যাংক থেকেই 1 বছর শেষে ওই ব্যক্তি সমান পরিমাণ সুদ হিসাবে টাকা পেয়ে থাকেন। তিনি 3টি ব্যাংকে কত টাকা করে জমা রেখেছেন, মানে কোন কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছে সেটা আমাদের বার করতে হবে। বন্ধুরা, এই অঙ্কটি অত্যন্ত সহজ একটি অঙ্ক। দেখো, আমি তোমাদের এই অঙ্কটা একটু ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। মোট টাকার পরিমাণ কত, 3,70,000 টাকা। এখন এই টাকাটা 3টে ব্যাংকে রাখা হচ্ছে। তো আমি এখানে ধরে নিচ্ছি 3টে ব্যাংকে, প্রথম ব্যাংকে রাখছেন এক্স টাকা, দ্বিতীয় ব্যাংকে রাখছেন ওয়াই টাকা, আর তৃতীয় ব্যাংকে রাখছে জেড টাকা। এবার যেহেতু বলেছে 1 বছর পর, অর্থাৎ সময়টা 1 বছর পর 3টে ব্যাংকে সুদের পরিমাণ সমান, মানে সরল সুদের পরিমাণ সমান, তাই আমি প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রে আমরা সুদ বার করব। তো এই এক্স টাকাটা কি টাকা, আসল টাকা, কারণ এক্স টাকা রেখেছিলেন। এখন এই এক্স ওয়াই আর জেড এই 3টে টাকা এর সমষ্টি বা যোগফলই তো 3,70,000 টাকাটা। এটা তোমাদের সবসময় কিন্তু মাথায় রাখতে হবে যে 3,70,000 টাকা যেটা রেখেছেন 3টে ব্যাংকে, এটা আর কিছুই না, এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সমান। আচ্ছা, এটা আমাদের সমীকরণ একটা, ঠিক আছে, এই সমীকরণটা আমাদের মাথায় রাখতে হবে যে এটা আছে। আচ্ছা, এইবার এই যে প্রথম ব্যাংকে এক্স টাকা রেখেছেন, এই টাকার উপর 1 বছরে, 1 বছরে, হ্যাঁ, 1 বছরে 4% হারে, 4% হারে সুদ কত হবে? তো সুদের সূত্র হয় আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100। এইটা হচ্ছে সুদ। দ্বিতীয় ব্যাংকে ওয়াই টাকা রেখেছেন, সময় একই, 1 বছর, কিন্তু সুদের হার 5%, তাহলে 5%। তাহলে 5% হারে এখানে তাহলে সুদ কত হবে? তাহলে আসল ওয়াই ইন্টু সময় 1 বছর ইন্টু সুদের হার 5/100। একইভাবে তৃতীয় ব্যাংকে জেড টাকা রেখেছিলেন, তাহলে 1 বছর পর 6% হারে তৃতীয় ব্যাংকের থেকে সুদ পাওয়া যাবে জেড ইন্টু 1/6/100। এখন এই যে 3টে সুদ আমরা পেলাম, প্রথম ব্যাংকে, দ্বিতীয় ব্যাংকে, তৃতীয় ব্যাংকে, এই সুদের পরিমাণগুলো কিন্তু সমান। এবার এই যে আমরা সম্পর্কটা পেলাম, এই সম্পর্কটাকে কাজে লাগিয়ে আমরা এক্স ওয়াই আর জেড এর মান বার করব। সাথে সাথে তোমাদের এটাও মনে রাখতে হবে আমাদের কাছে কিন্তু এরকম আরেকটা সম্পর্ক আছে, এই সম্পর্কটারও সাহায্য আমাদের নিতে হবে, নাহলে কিন্তু অঙ্কটা হবে না, ঠিক আছে। তো এইবার দেখো, এটাকে আমি করছি। তাহলে সর্বপ্রথম আমরা ধরে নেব যে, ধরি ওই ব্যক্তি বা ব্যক্তিটি প্রথম ব্যাংকে রাখেন এক্স টাকা, দ্বিতীয় ব্যাংকে জমা রাখেন ওয়াই টাকা, এবং
তৃতীয় ব্যাংকে জমা রাখেন Z টাকা। অতএব প্রশ্নানুসারে তাহলে আমরা বলতে পারি x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 370000 এত। এটা 1 নম্বর সমীকরণ আমাদের কাজে লাগবে। এরপরে আমরা প্রত্যেকটা ব্যাংক থেকে আমরা সুদের পরিমাণ বার করব। এবার এখানে লিখব প্রথম ব্যাংকের ক্ষেত্রে, এখানে লিখব দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে, এখানে লিখব তৃতীয় ব্যাংকের ক্ষেত্রে। এবার বন্ধুরা প্রথম ব্যাংকের ক্ষেত্রে আমরা সুদ বার করব। তাহলে সুদ I ইকুয়ালস টু কি হবে, PRT ডিভাইডেড বাই 100। তাহলে এখানে সাথে সাথে এখানে লিখে দেবো P হচ্ছে x, R হচ্ছে এখানে 4% আর টিটা হচ্ছে 1 বছর। তাহলে এখানে কত হবে, তাহলে P হচ্ছে x, R হচ্ছে 4% অর্থাৎ 4 লিখবো, ইন্টু টি হচ্ছে 1 বছর ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তো I এর মান আমরা পেলাম 4x বাই 100 এত টাকা। বন্ধুরা এখানে 4 আর 100 এখানে কিন্তু কাটাকুটি হয়, কিন্তু তোমরা কাটবে না, ঠিক আছে? না কাটলে তোমাদের কিন্তু ক্যালকুলেশন করতে সুবিধাই হবে। তো এইগুলো তোমাদের একটু উপস্থিত বুদ্ধি রাখতে হবে, ঠিক আছে? নাও এবার আমরা দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে বার করব। তাহলে সুদ I ইকুয়ালস টু PRT বাই 100। এখানে P এর মান হচ্ছে y টাকা, R এর মান হচ্ছে 5% আর T এর মান হচ্ছে 1 বছর। তাহলে I ইকুয়ালস টু y ইন্টু 5 ইন্টু 1/100। তাহলে এখানেও আমরা কিন্তু কাটাকুটি করব না। তাহলে I ইকুয়ালস টু কি পেলাম, 5y বাই 100। ঠিক আছে, আচ্ছা প্রথম ব্যাংকের ক্ষেত্রে বলে তোমরা এখানে I1 দিয়ে দিতে পারো, ঠিক আছে, I1। দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে বলে এখানে I2 দিতে পারো, আর তৃতীয় ব্যাংকের ক্ষেত্রে আমরা একইভাবে বার করব। তাহলে সুদ I3 ইকুয়ালস টু PRT বাই 100, যেখানে P হচ্ছে Z টাকা, R হচ্ছে 6%, তাহলে 6% আর T তো 1 বছর। তাহলে আমরা কি পাচ্ছি, I3 ইকুয়ালস টু P এর মান আমি এখানে Z বসাবো, R এর মান 6 বসাবো আর T এর মান 1 ডিভাইডেড বাই 100। এখানেও কাটাকুটি হয়, আমরা কাটবো না। তাহলে I3 ইকুয়ালস টু কি আসলো, 6Z বাই 100 এত টাকা। এবার বন্ধুরা এখানে বলেছে 1 বছর পর তিনটে ব্যাংকের প্রত্যেকের সুদের পরিমাণ কিন্তু সমান। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি 4x বাই 100 সুদ, এখানে 5y বাই 100, এখানে 6z বাই 100। তাহলে এই সুদের পরিমাণগুলো সমান হবে। তাহলে এখন প্রশ্ন অনুযায়ী I1 ইকুয়ালস টু I2 ইকুয়ালস টু I3। ব্যাস, I1 এর মান বসিয়ে দিই 4x বাই 100, I2 এর মান বসিয়ে দিই 5y বাই 100 আর I3 এর মান বসিয়ে দিই 6z বাই 100। এবার বন্ধুরা আমরা এখানে কি করব দেখো, এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় 100 আছে। তাহলে 100টা আমরা এখানে কেটে দিতে পারি। তাহলে কি বেরোবে, 4x ইকুয়ালস টু 5y ইকুয়ালস টু 6z। এখন এই তিনটে রাশির মান সমান, এই তিনটে রাশির মান কি আমরা এখন কে ধরে নিতে পারি, ঠিক আছে, কে ধরে নিতে পারি। তাহলে এটাকে কে ধরছি, কে ধরি। এবার আমরা এখান থেকে x এর মান বার করে নেবো, y এর মান বার করে নেবো, z এর মান বার করে নেবো। বন্ধুরা এখানে কে ধরতে পারো, অথবা আরো একটা সুবিধা আছে কি বলতো,
এখানে 4, 5 আর 6 এর তোমরা যদি লসাগু করো তাহলে কত পাবো আমরা? 4 আর 5 এর লসাগু 20 হয়, আর তার সাথে 6 অর্থাৎ 20 আর 6 এর লসাগু হবে কত? 60 হবে। তার মানে 4, 5, 6 এর লসাগু হচ্ছে 60। তাহলে এখানে যদি আমরা 60k ধরি না, তাহলে অঙ্কটা আরো সুবিধা হবে। তাহলে দেখো কি সুবিধা হবে এক্ষুনি বুঝতে পারবে। তাহলে 4x 5/6 এর প্রত্যেকেই 60k এর সমান। তাহলে এখন আমরা লিখতে পারি যে 4x = 60, 4 দিয়ে 16 60k, তাহলে 4 দিয়ে 60 কেটে যাচ্ছে, 4 15 60, তাহলে x এর মান কি পেলাম? 15k। দেখো ভগ্নাংশ থাকলো না, কিন্তু তুমি যদি k ধরতে তাহলে x এর মান বেরোতো, যদি k ধরতে তাহলে x এর মান কি বেরোতো? k/4 বেরোতো, মানে ভগ্নাংশ হতো। তাই এতে একটু অসুবিধা হয়, তাই তো? ভগ্নাংশ, ওই জন্য ভগ্নাংশ যাতে না বেরোয় ওই জন্য এখানে আমরা লসাগু করে যেটা আসছে সেটা ধরলাম, আর তার সাথে একটা k। একইভাবে এখানে 5y = 60k, 5 দিয়ে 5 12 60, অর্থাৎ y এর মান 12k, আর 6z = 60k, 6 দিয়ে ক্যান্সেল করে দাও, 10, অর্থাৎ z = 10k। এবার এই x, y আর z এর যে মানটা বেরোলো, এই মানটাকে আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। 1 নম্বর সমীকরণ কোনটা? দেখো এইটা, অর্থাৎ x + y + z = 3,70,000। এবার লিখব 1 নং সমীকরণ থেকে পাই x + y + z = 370000। এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। 15k + 12k + 10k = 370000। আচ্ছা, এবার যদি যোগ করো 15টাকে 12টাকে, অর্থাৎ 27টাকে, তার সাথে 10টাকে যোগ করলে 37টাকে। এবার এখানে কেটে দাও, 37 একে 37 আর 4টে 0, অর্থাৎ k এর মান বেরোলো 10,000। তো বন্ধুরা আমি এখানে 60k ধরেছি বলে এরকম k এর মান আসলো, তোমরা যদি শুধু k ধরতে তাহলে কিন্তু মান আলাদা আসতো। আচ্ছা, এবার আমরা লিখব x এর মান। x এর মান তো 15k। এবার x টা কি? প্রথম ব্যাংকে যে টাকাটা রেখেছিল তার পরিমাণ, তো সেটা পেয়ে যাব। 15 এর সাথে k গুণ করলেই পেয়ে যাব যে প্রথম ব্যাংকে কত টাকা রেখেছিল। তাহলে লিখব ওই ব্যক্তি প্রথম ব্যাংকে জমা রেখেছিলেন 15k টাকা, অর্থাৎ 15 × 10,000 টাকা সমান সমান কত? 1,50,000 টাকা। ওই ব্যক্তি দ্বিতীয় ব্যাংকে জমা রেখেছিলেন 12k টাকা, অর্থাৎ 12 × 10,000 টাকা সমান সমান 1,20,000 টাকা। আর ওই ব্যক্তি তৃতীয় ব্যাংকে জমা রেখেছিলেন 10k টাকা, অর্থাৎ 10 × 10,000 এত টাকা সমান সমান 1,00,000 টাকা। এবার বন্ধুরা এই তিনটে পরিমাণ তোমরা যদি যোগ করো না, তাহলে 3,70,000 টাকা পাবে। ঠিক আছে, তার মানে 3,70,000 টাকার মধ্যে প্রথম ব্যাংকে রেখেছিলেন 15,000 টাকা, দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন 1,20,000 টাকা, এবং তৃতীয় ব্যাংকে রেখেছেন 10,000 টাকা। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। বন্ধুরা পরের অঙ্ক 5-এর দাগে 3, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটা তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক। ঠিক আছে, তোমাদের চ্যাপ্টার হচ্ছে 14, চ্যাপ্টার 14-এ পেয়ে যাবে অংশীদারি কারবারের অঙ্ক। এটা হচ্ছে তোমরা যেটা হলো কি পরীক্ষায় মানে এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা একটু পাল্টে দিয়েছে। তোমাদের পাঠ্য বইতে চ্যাপ্টার 14-এর 11 নম্বর কোশ্চেনটা তোমরা যদি দেখো, তাহলে এই একই অঙ্ক পেয়ে যাবে। এ আর বি এর জায়গায় তোমরা পাবে শ্রীকান্ত আর সৈফুদ্দিন নাম দিয়ে।
ঠিক আছে, তোমরা যারা ইতিমধ্যে করে নিয়েছো পাঠ্য বইয়ের অঙ্ক তারা অবশ্যই অঙ্কটা পারবে। আমি এই অঙ্কটা এখানে বোঝাচ্ছি এবং তোমাদের একটু ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। তো প্রথমে অঙ্কটা একটু পড়ে নিই। বলছে বছরের শুরুতে এ এবং বি 2,40,000 টাকা এবং 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকে। মানে মিনি বাস ক্রয় করার জন্য এ 2,40,000 টাকা দিয়েছিলেন মূলধন হিসেবে এবং বি দিয়েছিলেন 3 লাখ টাকা। তো তারা একটা মিনি বাস ক্রয় করেছেন এবং তারাই চালাচ্ছেন। 4 মাস পর তাদের বন্ধু সি 4 মাস পর তাদের বন্ধু সি 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিল। এবার বন্ধুরা এখানে কি হবে, যেহেতু হঠাৎ করে এসে কেউ ব্যবসায় যোগ দিচ্ছে, তাই বছরের শেষে যে লাভটা হবে সেই লাভটা কিন্তু তারা প্রতি মাসে তুলে নেবে। মানে এটা হচ্ছে অঙ্ক করার নিয়ম, যে অংশীদারি কারবারের একটা নিয়ম আছে, যে যারা ব্যবসা করছে অর্থাৎ অংশীদারগণ তারা বছরের শুরুতে টাকা নিয়োগ করবে এবং সারা বছর সেই টাকার উপর একটা লভ্যাংশ বা লাভ পাবে। কিন্তু হঠাৎ করে কেউ যদি টাকা তুলে নেয় বা কেউ যদি টাকা দিয়ে দেয়, মানে যুক্ত করে, অথবা কেউ এসে ব্যবসায় অতিরিক্ত লোক এসে যদি যুক্ত হয় বা ব্যবসা থেকে কেউ যদি চলে যায়, তাহলে কি হবে, বছরের শেষে যে লাভটা হয় সেই লাভটা অংশীদারগণ প্রতি মাসে তুলতে চাইবে। ঠিক আছে, এবং সেই তোলার জন্য তারা যে টাকাটা মূলধন হিসাবে নিয়োগ করেছিল, যেমনটা এখানে এ নিয়োগ করেছিল 2,40,000, বি 3 লাখ টাকা, এই টাকাটা সারা বছরের জন্য তারা নিয়োগ করেছিল, তো সেই টাকাটা এখন সারা বছরের জন্য নিয়োগ করলে হবে না। কারণ এত টাকা নিয়োগ করে তারা এত টাকা লাভ করতে চাইছিল, কিন্তু এখন এই লাভটা 1 বছরের জন্য করতে চাইছিল, 1 বছরের শেষে। কিন্তু হঠাৎ করে সি এসে যুক্ত হয়েছে, যার ফলে কি হয়েছে, পুরো ব্যবসাটা 1 মাসের ভিত্তিতে আমাদের নির্ণয় করতে হবে, মানে ক্যালকুলেশন করতে হবে। তো এই 1 মাসের ভিত্তিতে বলতে বোঝাচ্ছে যে বছরের শেষে যে লাভটা হয় সেই লাভটা তারা 1 মাসে মানে প্রতি মাসে তারা করতে চায়। আর যদি প্রতি মাসে করতে চায় তাহলে অবশ্যই এ কে এই টাকাটা প্রত্যেক মাসে নিয়োগ করতে হবে এবং বি কে 3 লাখ টাকা প্রতি মাসে নিয়োগ করতে হবে। কিন্তু এই যে এই প্রতি মাসে 2,40,000 টাকা নিয়োগ করবে, কিন্তু কতদিন করবে, কমাস করবে, তাহলে এটা আমাদের বুঝতে হবে এবং এটা হবে 4 মাস করবে। এ 2,40,000 টাকা প্রত্যেক মাসে 4 মাসে প্রত্যেক মাসে নিয়োগ করবে এবং বি 3 লাখ টাকা 4 মাসে প্রত্যেক মাসে নিয়োগ করবে। এবং 4 মাস কেন, কারণ 4 মাস পর এসে সি ব্যবসাতে যুক্ত হয়েছে 81,000 টাকা দিয়ে। এবার অলরেডি তো বাস তো কেনা হয়ে গেছে, তাহলে কি করবে, তাহলে এই যে টাকাটা সি এসে ব্যবসায় যুক্ত করেছে, এই টাকাটা না এ আর বি তাদের মূলধনের থেকে টাকাটা তুলে নেবে। অর্থাৎ মূলধন 2,40,000 টাকা লাগিয়েছিল, এখান থেকে 81,000 টাকার মধ্যে এ যত টাকা পাবে, 81,000 টাকার মধ্যে এ আর বি দুজনা ভাগাভাগি করে নিয়ে নেবে। এবার এ যত টাকা পাবে সেই টাকাটাই এই 2,40,000 টাকা থেকে বিয়োগ হয়ে যাবে, তুলে নিচ্ছে তাই মাইনাস করতে হবে। তারপর 2,40,000 টাকা থেকে ওই টাকাটা মাইনাস করার পর যে পরিমাণটা হবে সেই পরিমাণটা বছরের 8 মাসের প্রত্যেক মাসে লাগাবে। 4 মাস অলরেডি হয়ে গেছে, তাহলে আর 8 মাস থাকবে, তাহলে 8 মাসের প্রত্যেক মাসে 2,40,000 টাকা লাগাবে না, 2,40,000 মাইনাস 81,000 টাকা থেকে যে টাকাটা পাবে সেই টাকাটা। একইভাবে বি এর ক্ষেত্রেও তাই। এবার দেখো অঙ্কটা একটু ছবির মাধ্যমে আমি একটু তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এ বি আর এদিকে সি। তাহলে এ কি করছে, প্রথম 4 মাস, যেহেতু সি হচ্ছে 4 মাস পরে সে যুক্ত হচ্ছে, তাই এর 4 মাসের প্রত্যেক মাসে 2,40,000 টাকা, কারণ এ ব্যবসাতে 2,40,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেছিল, তাই না, 2,40,000 টাকা দিয়ে। তাহলে এই 2,40,000 টাকা প্রত্যেক মাসে 4 মাসের প্রত্যেক মাসে যদি নিয়োগ করে, তাহলে মোট কত টাকা মূলধন নিয়োগ করবে, এত টাকা। একইভাবে বি এর ক্ষেত্রেও তাই। এবার 4 মাস পর 81,000 টাকা থেকে এ যত টাকা তুলে নেবে, কত টাকা তুলে নেবে সেটা দেখো এখানে বলে দিয়েছে, যে এই 81,000 টাকা যে সি এসে ব্যবসায় যুক্ত হয়েছে এত টাকা দিয়ে, তখন এ আর বি তাদের মূলধনের অনুপাতে সেই টাকাটা তুলে নেবে। মূলধন অনুপাত কত হবে, 2,40,000 ইস্টু 3 লাখ। এখানে 4টে করে জিরো ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ 24:30 অনুপাত করলে আবার যদি 6 দিয়ে কাটো, 4×4 = 24, 5×4 অর্থাৎ 4:5 অনুপাতে টাকাটা তুলে নেবে। তাহলে এবার 81,000 টাকার মধ্যে থেকে 4:5 অনুপাতে এ এত টাকা তুলে নিচ্ছে,
অর্থাৎ এই টাকাটা মাইনাস হয়ে যাবে। 2,40,000 মাইনাস 4:5 অনুপাতে, এখানে 5 হবে না, এখানে 9 হবে, কারণ অনুপাতটা 4:5, তাহলে আনুপাতিক সমষ্টি 9। তাহলে 4/9 ইন্টু 81,000, এই টাকাটা যেটা হবে, এই টাকাটা যেটা হবে, সেই টাকাটা কিন্তু 2,40,000 টাকা থেকে মাইনাস হয়ে যাবে। এবার যে টাকাটা হবে, যে টাকাটাই এখানে আমরা ক্যালকুলেশন করে বেরোবো, বার করব, সেই টাকাটাই কিন্তু ধরে নাও পি টাকা। তো সেই পি টাকাটা কমাস খাটবে? 8 মাস, ঠিক আছে? 8 মাসের প্রত্যেক মাসে। 4 মাস হয়ে গেছে, তাহলে বাকি থাকলো 8 মাস। বির ক্ষেত্রেও তাই, বির ক্ষেত্রেও তাই। 3 লাখ টাকা প্রথম 4 মাসে প্রত্যেক মাসে লাগাবে, তাহলে 3 লাখ ইন্টু 4, আর বাকি আর 8 মাস পড়ে থাকলো। 8 মাসে কি হবে? সে প্রথমে 3 লাখ টাকা থেকে 4:5 অনুপাতে, অর্থাৎ 5/9 ইন্টু 81,000, এইটা করে যত টাকা হয় সেই টাকাটা এই টাকা থেকে মাইনাস করে যে টাকাটা হবে, ধরুন সেটা কিউ টাকা, সেই কিউ টাকাটা প্রত্যেক মাসে 8 মাসে প্রত্যেক মাসে নিয়োগ করবে। তাহলে মোট টাকা বি কত টাকা নিয়োগ করলো? এত টাকা প্লাস এত টাকা। এর ক্ষেত্রে এত টাকা প্লাস এত টাকা। আর সি যেহেতু 4 মাস পর এসে যুক্ত হয়েছে, তাহলে তার 4 মাসে কোনো মূলধন নেই। 4 মাসের পর থেকে সে 81,000 টাকা ব্যবসায় যুক্ত করেছে, তাহলে এই 81,000 টাকাই তার বাকি 8 মাসের প্রত্যেক মাসে নিয়োজিত করতে হবে। ঠিক আছে? 81,000 টাকা, এখানে একটা জিরো বেশি হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা এ বি সি এর মূলধনগুলো পেয়ে যাচ্ছি। মূলধন পাওয়ার পর আমরা কি করব? অনুপাত বার করব, এবং সেই অনুপাতকে ব্যবহার করে আমরা কি করব? কে কত লভ্যাংশ পেল সেটা বার করে নেব। খুব সহজ একটা অঙ্ক, কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে? তোমরা বারবার করে এই অঙ্কটা প্র্যাকটিস করবে। তাহলে বন্ধুরা আমরা এবার অঙ্কটা করি। তাহলে সবার প্রথমে লিখব এ ও বি এর মূলধনের অনুপাত। এ ও বি এর, এই ধরনের অঙ্কতে একটু বেশি লিখতে হয়, ঠিক আছে? লেখাটা একটু বেশি হয়, তাই ধৈর্য সহকারে অবশ্যই কিন্তু অঙ্কটা দেখবে এবং করবে। এ ও বি এর মূলধনের অনুপাত 2,40,000 = 3 লাখ। তাহলে কত হলো? 24:30, 6 দিয়ে কাটলে 4×4 = 24, 5×30। এবার আমরা, যেহেতু বলেছে সি হচ্ছে 81,000 টাকা দিয়ে ব্যবসায় যুক্ত হয়েছে 4 মাস পর, এবং সেই টাকাটা এ আর বি তুলে নিল, তাহলে এ কত টাকা তুলবে আর বি কত টাকা তুলবে সেটা আমরা বার করব। এবার লিখব 81,000 টাকার মধ্যে থেকে, 81,000 টাকার মধ্য থেকে এ তুলে নেয় বা এ পায় 81,000 ইন্টু 4/4 প্লাস 5। নিচে সবসময় আমরা আনুপাতিক সমষ্টি লিখবো, ঠিক আছে? 4 আর 5 এর যোগফল, এত টাকা। তাহলে কত টাকা হচ্ছে? 36,000 টাকা। এবার বি কত টাকা তুলে নিচ্ছে? বি তুলে নেয়, বি হচ্ছে ভাগটা 5, তাহলে 5/9। তাহলে 45,000 টাকা। এবার অঙ্কটা এবার তোমাদের এখানে বুঝতে সুবিধা হবে। 2,40,000 টাকা লাগিয়েছিল, এবার 36,000 টাকাটা তুলে নিয়েছে। তার মানে 2,40,000 মাইনাস 36,000, 4 মাস পর তুলে নিয়েছে। তাহলে বাকি থাকলো কত? 2,04,000। তো এই 2,04,000 টাকা প্রত্যেক মাসে, 8 মাসের প্রত্যেক মাসে নিয়োজিত করবে। তাহলে কত টাকা নিয়োজিত করবে? 2,04,000 গুণ 8। তাহলে এই টাকাটা 8 মাসে নিয়োজিত করেছে, এই টাকাটা 4 মাসে নিয়োজিত করেছে। তাহলে এই দুটো টাকা যদি যোগ করে দিই, তাহলে পেয়ে যাবো 1 বছরে এ কত টাকা নিয়োজিত করেছে। একইভাবে বি এর জন্য বার করব, সি এর জন্য বার করব। ঠিক আছে? এবার লিখব, এখন এ এর মূলধন 2,40,000 টাকা, 4 মাসের প্রত্যেক মাসে, এটা অবশ্যই এখানে উপরে একটা লিখে নেবে যে বছরের শেষে যে টাকা লাভ হয়, এটা লিখে নেবে। হ্যাঁ, বছরের শেষে যে পরিমাণ লাভ হয়
সেই লাভ প্রতি মাসে পেতে হলে এটা মুছিয়ে দিচ্ছি, ঠিক আছে। পেতে হলে এ কে 12 মাসে মোট মূলধন নিয়োগ করতে হবে তাহলে দেখো 2,40,000 টাকা প্রথম 4 মাসে প্রত্যেক মাসে, আর তারপর 2,40,000 টাকা থেকে 36,000 টাকা তুলে নিচ্ছে, আর এই টাকাটা যেটা থাকলো সেটাই হচ্ছে 8 মাসের প্রত্যেক মাসে নিয়োজিত করতে হবে এত টাকা। তাহলে এখানে কত হচ্ছে আমরা হিসাবটা করবো, খুব ভালো করে কিন্তু ক্যালকুলেশন করবে এখানে যেন ভুল না হয়। তাহলে 4 4 16 হাতে 1, 4 2 8 1 9 প্লাস এখানে আমরা বিয়োগ করে পাচ্ছি 2,04,000 টাকা ইন্টু 8 এত টাকা 960000 প্লাস 4টা 32 হাতে 3 আর 2 16 এত টাকা যোগ করব 1632000 আর এখানে 0000069 তাহলে 0002952 অর্থাৎ 2592000 টাকা, অর্থাৎ 25,92,000 টাকা। এবার বি এর ক্ষেত্রে আমরা বার করব। বছরের শেষে যে পরিমাণ, ওই একই ভাষা, হ্যাঁ একই ভাষা, আমরা এই একদম সেম টু সেম ভাষা আমরা প্রয়োগ করব। বি কে 12 মাসে নিয়োজিত করতে হবে সমান সমান, তাহলে বি 3 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, আর এটা 4 মাস চলবে, প্রত্যেক মাসে 3 লাখ টাকা, প্লাস 3 লাখ টাকা থেকে বি কত টাকা তোলে, 45,000 টাকা তুলে নেয়, আর যেটা তুলে নেওয়ার পর যে টাকাটা থাকবে সেটা হচ্ছে বছরের 8 মাসে প্রত্যেক মাসে নিয়োজিত করবে এত টাকা। বন্ধুরা এখানে যে 8 হয়েছে না, এই 8টা তোমরা এইভাবে দেখাতে পারো 12 - 4, কেন 12 মাসের মধ্যে 4 মাস পর এসে যেহেতু যুক্ত হচ্ছে সি, তাই তারা 4 মাস পর টাকাটা তুলে নিচ্ছে, তাই এই 8 মাস কোথা থেকে আসলো, 12 - 4 করে এভাবে দেখাতে পারো, অথবা সরাসরি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এখানে আমরা ক্যালকুলেশন করব, কত হচ্ছে 3 4 12, আর তারপরে 1 2 3 4 5, 5টা 0, প্লাস এখানে 3 লাখ থেকে 45,000 বাদ দিলে 2,55,000, 2,55,000 ইন্টু 8 এত টাকা। এরপরে আমরা গুণ করব, তাহলে 2,55,000 ইন্টু 8, তাহলে কত হবে, 5 8 40 0 হাতে 4, 5 8 40 আর 4 44 হাতে 4, আর 2 16 আর 4 20, তারপরে 3টে 0 এত টাকা। এবার আমরা যোগ করি 204 1 2 3 4, আর এদিকে 1 2 3 4 5 2 1, অর্থাৎ 0,000,423, মানে হচ্ছে 3,2,40,000, অর্থাৎ 32,40,000 টাকা। একইভাবে আমরা সি এর ক্ষেত্রে বার করব, তাহলে বছরের শেষে একই রকম ভাষায় আমাদের লিখতে হবে ডট 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 সি কে 8 মাসে, এই জায়গাটা একটু পার্থক্য হবে, 12 মাস হবে না, 8 মাস, তার কারণ সি হচ্ছে 4 মাস পরে সে যুক্ত হয়। সি কে 8 মাসে মোট মূলধন নিয়োগ করতে হবে সমান সমান 81,000 ইন্টু 8 এত টাকা। তাহলে গুণ করো, 8 1 8, 8 8 64, আর 3টে 0 এত টাকা।
তাহলে এ বি সি এর মূলধন আমরা পেয়ে গেছি, এটা সি এর, এটা বি এর, এটা হচ্ছে এর। এবার আমরা অনুপাত বার করব। এখন এ বি ও সি এর মূলধনের অনুপাত সমান সমান, তাহলে 2592,000, একবার চেক করে নিই, 2592,000, 2592,000, হ্যাঁ ঠিক আছে। এত টাকা ইজ টু 324,000 টাকা ইজ টু 64,8,000 টাকা। এবার টাকা 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 ক্যান্সেল হয়ে গেল, তিনটে করে জিরো প্রত্যেকটা জায়গা থেকে ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকছে 2592 ইজ টু 3240 ইজ টু 648। এবার বন্ধুরা এখানে আমরা আরো কাটাকুটি করতে পারবো। দেখো এরপর আমরা কাটি 4 দিয়ে কাটি, ঠিক আছে। তো 4 ছক 24, 1 থাকে, 4 4 16, 3 2 4 32, 4 দিয়ে কাটি 4 32, 4 1 4 0, 4 দিয়ে কাটি 4 1 4 2, 4 ছক 24, 4 2 8। আবার আমরা 2 দিয়ে কাটতে পারি, 2 দিয়ে কাটলে 3 2 4, 2 দিয়ে কাটলে 4 2 8, 5 2 10, দুটো সংখ্যা একসাথে নিচে বলে 0 এসছে। 2 দিয়ে কাটলে 8 1। যদি 9 দিয়ে কাটি, আচ্ছা 9 না, একেবারে 81 দিয়ে কেটে দাও। 81 4 324 হয়, 81 5 405 হয়, আর 81 1 81। তাহলে অনুপাত পেয়ে গেলাম। এবার আমরা কি করব, লভ্যাংশ বার করব। এবার এখানে মোট লাভের পরিমাণ কত? মোট লাভের পরিমাণ 39,150 টাকা। তাহলে এই টাকার মধ্যে এ কত পাচ্ছে? আমরা লিখব 39,150 টাকার মধ্যে এর লভ্যাংশ, তাহলে কত হবে? 39,150 ইন্টু 4/4 প্লাস 5 প্লাস 1। দেখো মোট টাকা কত? 4 5 9 1 10, অর্থাৎ 10 টাকার মধ্যে এ পাচ্ছে লাভ 4 টাকা। তাহলে এত টাকার মধ্যে কত? তাই আমরা গুণ করে দিলাম, 39,150 ইন্টু 4/10, 0 কেটে গেল। এবার এখানে গুণ করে দাও, তাহলে 4 5 20 শূন্য, হাতে 2, 4 1 4 আর 2 6, 4 9 36, হাতে 3, 3 4 12 আর 3 15, এত টাকা। একইভাবে বি এর লভ্যাংশ বার করব, 39,150 ইন্টু 5/10, এত টাকা। গুণ করো, 5 5 25, এটা দিয়ে গুণ করতে হবে, 5 5 25, হাতে 2, 5 1 5 আর 2 7, 5 9 45, হাতে 4, 3 5 15 আর 4 19, এত টাকা। এবং সি এর লভ্যাংশ 39,150 ইন্টু 1/10, সি এর হচ্ছে ভাগটা 1, তাই 1/10, অর্থাৎ 3915 টাকা। তাহলে বন্ধুরা আমরা উত্তর পেয়ে গেলাম, এই তিনটেই হচ্ছে উত্তর। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। বন্ধুরা পরের দাগের অঙ্ক 6 এখানে একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া হয়েছে। এই দ্বিঘাত সমীকরণটিকে আমাদের সমাধান করতে হবে, অর্থাৎ এক্স এর মান আমাদের নির্ণয় করতে হবে। যেহেতু এটি একটি দ্বিঘাত সমীকরণ, তাই এখানে এক্স এর দুখানা মান আমরা পাবো, ঠিক আছে, দুখানা মান। এই অঙ্কটা বন্ধুরা তোমরা দুভাবে করতে পারো। এক তো হচ্ছে আমি দুটো পদ্ধতি এখানে তোমাদের বলে দিচ্ছি, এবং বলে দেওয়ার পর আমি একটা পদ্ধতিতে তোমাদের করিয়ে দেবো, আর একটা পদ্ধতিতে যেটা তোমাদের আমি বলে দেবো, তোমরা সেই পদ্ধতিতে বাড়িতে করার চেষ্টা করবে, ঠিক আছে। দুটো পদ্ধতি তোমাদের জেনে রাখা ভালো। তো দেখো আমি এখানে যে পদ্ধতিটা তোমাদের বোঝাচ্ছি, যেটা তোমরা করবে সেটা হচ্ছে এরকম, এই x - 3 বাই x + 3 এইটাকে আমি একটা রাশি ধরে নেব, a ধরে নেব,
ঠিক আছে, দেখো এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি এই পদটিকে আমরা এ ধরে নেব। তাহলে এখানে কি আছে দেখো, এ যদি এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি হয় তাহলে এইটা তো এই রাশিটার উল্টো আছে, তাই না? তাহলে এটা যদি এ হয় তাহলে এই রাশিটা কি হবে, এ ওয়ান বাই এ হবে। তার কারণ আমি যখন এই রাশিটার মান এ ধরছি তাহলে তার অর্থ কি জানো তো, এ বাই ওয়ান ধরছি। কারণ এর নিচে যে কোনো সংখ্যার নিচে ওয়ান থাকে, যেমন 5 এর নিচে ওয়ান থাকে, 6 এর নিচে ওয়ান থাকে, -2 এর নিচে ওয়ান থাকে, এইরকম। তাহলে এর নিচে ওয়ান আছে, তাহলে এটা যদি এ হয় তাহলে তার উল্টো হচ্ছে এইটা। তাহলে এটা কত হবে, এর উল্টো কত হয়, ওয়ান বাই এ হয়। এর উল্টো হয় ওয়ান বাই এ। তাহলে এই রাশিটা যদি এ হয় তাহলে এই রাশিটা হচ্ছে ওয়ান বাই এ। তাহলে অঙ্কটা তোমার এরকম দাঁড়ালো, এ মাইনাস ওয়ান বাই এ প্লাস 6 পূর্ণ 6 বাই 7 ইকুয়ালস টু 0। এবার এখানে তোমরা কি করবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই রাশিটাকে ভাঙাতে হবে। তাহলে ওই নাম্বারটাকে ভাঙাও, 6 7 42, এটা গুণ করতে হয়, 42 আর 6 48, 48 বাই 7 ইকুয়ালস টু 0। এবার লসাগু কত হচ্ছে, এ আর 7 মানে 7 এ। তাহলে প্রত্যেকটা রাশিকে তখন 7 এ দিয়ে গুণ করে দেবে, এরকম এ ইন্টু 7 এ মাইনাস 1 বাই এ ইন্টু 7 এ প্লাস 48 বাই 7 ইন্টু 7 এ ইকুয়ালস টু 0 ইন্টু 7 এ। যেটা লসাগু হয় সেই সংখ্যাটা প্রত্যেকটা সংখ্যাকে গুণ করবে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে 7 এ স্কোয়ার, এখানে হচ্ছে এ কেটে গেল -7, আর এখানে 7 7 কেটে গেল 48 এ ইকুয়ালস টু 0। এবার এতটা আমি করে দিয়েছি, এর পরেরটা তোমরা নিজেরা করবে। এখানে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, উৎপাদক বিশ্লেষণ করে এর মানটা বার করবে। এবার এর মান যা বেরোবে সেটাই কিন্তু উত্তর না, তার কারণ অঙ্কটা এক্স দিয়েছিল, আমাদের এক্স এর মান বার করতে বলেছে, এর মান কিন্তু না। তাই ধরে নাও এর মান, কথার কথা বলছি, উদাহরণ হিসাবে ধরে নাও এর মান 2 বেরোলো। তো এর মান যদি 2 বেরোয় তাহলে এর জায়গায় পরের স্টেপে তুমি কি লিখবে, এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু 2। কারণ এর মান আমি ধরে নিয়েছি এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি। তাহলে এটার মান কত বেরোলো, 2 বেরোলো। ঠিক আছে, এবার এখানে আমরা কোনাগুনি গুণ করবো, 2x প্লাস 6 ইকুয়ালস টু এক্স মাইনাস থ্রি, তারপর এক্সটা এদিকে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা এক্স এর মান বার করবো। তো এই পদ্ধতিতে তোমরা বাড়িতে করো, ঠিক আছে? অবশ্যই করবে, করে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কেমন লাগবে এই পদ্ধতিটা। এবার আমি যে পদ্ধতিটা করাচ্ছি এখানে, সেটা এখানে কিছু ধরতে হবে না, না ধরেই আমরা সরাসরি এই অঙ্কটাকে করব। তো যেমনটা অঙ্ক দিয়েছে সেই অঙ্কটাকে প্রথমে লিখে নিই, আর সাথে সাথে এইটাকে আমি যেভাবে ভাঙিয়ে পেয়েছিলাম 48/7 এইভাবে লিখে দেবো ইকুয়ালস টু 0। তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো দুটো করে সংখ্যা আছে, তাই এটাকে ব্র্যাকেটে রাখছি, তাতে কি হয় ভুল ভ্রান্তি কমে যায়। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে কি কি আছে, এক্স প্লাস থ্রি আছে, এক্স মাইনাস থ্রি আছে, 7 আছে। তো নিচের সংখ্যাগুলো যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যার লসাগু করতে হয়। তো লসাগু করলে আমরা পাবো 7 ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি, মানে লসাগু হচ্ছে 7 ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি। তো যেটা লসাগু সেই লসাগুটা দিয়েই প্রত্যেকটা সংখ্যাকে আমি গুণ করবো, এটাকে 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 প্রত্যেকটা সংখ্যাকে গুণ করবো। তাহলে এই রাশিটা লিখলাম। এবার লসাগু যেটা হচ্ছে সেটা দিয়ে গুণ করবো, 7 ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি মাইনাস এই রাশিটাকে পুরোটাকে লিখবো, গুণ করব 7 ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস 48/7 ইন্টু 7 ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু 0 কেও গুণ করতে হবে, কিন্তু 0 কে যখন এই সংখ্যাটা দিয়ে গুণ করব তখন কত হবে, 0 হবে। তাই এখানে লিখছি না, সরাসরি 0 লিখে দিলাম। আচ্ছা, এরপর দেখো এই অংশটা কেটে যাচ্ছে। এইভাবে গুণ করার একটা সুবিধা কি, এই ভগ্নাংশগুলো আর ভগ্নাংশ থাকবে না। ঠিক আছে, দেখতেই পাচ্ছ আর ভগ্নাংশ থাকলো না। তাহলে এখানে কত আছে, 7, আর কি আছে, এক্স মাইনাস থ্রি আছে, আবার এখানেও এক্স মাইনাস থ্রি আছে, তাহলে এক্স মাইনাস থ্রি দুবার আছে, আমরা গুণ করছি, তার মানে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার হয়ে যাবে।
মাইনাস এখানে 7 আছে, আর এখানে x প্লাস 3 আছে, এখানে x প্লাস 3 আছে, তার মানে x প্লাস 3 এর হোল স্কোয়ার হয়ে গেল। আর এখানে 48 আর x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 ইকুয়ালস টু 0। এবার বন্ধুরা আমরা এখানে কি করব, এই দুটো পদ থেকে আমরা 7টাকে কমন নিয়ে নেব। তাহলে ব্র্যাকেটের ভেতরে যেটা পড়ে থাকবে x মাইনাস 3 এর হোল স্কোয়ার মাইনাস x প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস 48 ইন্টু, এটা দেখো একটা সূত্রে পড়ে গেল, x এর কাজ যদি a করে, মানে এর কাজ যদি x করে আর b এর কাজ যদি 3 করে, তাহলে এটা কি আছে a প্লাস b, আর এটা কি আছে a মাইনাস b। তো a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র কি হয়, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়, তাই তো? তাহলে এর জায়গায় আমরা কি লিখতে পারবো, x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার লিখবো। বুঝতে পারলাম? ওকে, আচ্ছা এইবার বন্ধুরা আমরা এখানে সূত্র ফেলে দেবো। এটাকে দেখো, এর কাজ করছে x, b এর কাজ করছে 3, তার মানে a মাইনাস b হোল স্কোয়ার। a মাইনাস b হোল স্কোয়ার সূত্র আমরা সবাই জানি, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ করব, মাইনাস একইভাবে এর কাজ করছে x আর b এর কাজ করছে 3, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, এটা সূত্র হবে এই একই জিনিস লিখবো, শুধু এখানে প্লাস লিখবো, x স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, আর এখানে 48 দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে 48 x স্কোয়ার আর 48 এর সাথে এখানে 9, 3 স্কোয়ার মানে 9 হয়, তো 9 ইন্টু 48 গুণ করলে কত হবে, 8 নং 72, 7 থাকে 4 নং 36, 36 আর 7, তাহলে কত হবে 36 আর 7 মানে 43, 432, তাহলে মাইনাস 432 ইকুয়ালস টু 0। এবার বন্ধুরা আমরা এই ভিতরে ফার্স্ট ব্র্যাকেটগুলো তুলে দেবো। তাহলে এখানে x স্কোয়ার হবে, এখানে হচ্ছে 6x, এখানে 9, আর বন্ধুরা এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলো যখন ব্র্যাকেট থেকে বাইরে বার করবো তার চিহ্নগুলো পরিবর্তন হবে। কেন পরিবর্তন হবে আমি অনেকবার বুঝিয়েছি, যারা আমার ভিডিও রেগুলার ফলো করছো তারা নিশ্চয়ই এই জিনিসটা শিখে গেছো যে কেন চিহ্নগুলো পাল্টায়। আর যারা জানো না তারা এই জিনিসটা বুঝে নাও, যে যখন আমরা ব্র্যাকেট থেকে বাইরে বার করি তখন এখানে মাইনাসের পরে কি আছে, 1 আছে, তো তো মাইনাস 1 দিয়ে গুণ করতে হয়। মাইনাস 1 দিয়ে যখনই কোনো সংখ্যাকে আমরা গুণ করি না, যে সংখ্যাকেই গুণ করি না কেন মাইনাস 1 দিয়ে, সেই সংখ্যার চিহ্নটা পাল্টে যায়। যেমন ধরে নাও 5-এর সাথে তুমি মাইনাস 1 গুণ করছো, তাহলে 5 সংখ্যার সাথে মাইনাস 1 গুণ করছো, তাহলে উত্তর হবে -5। তাহলে +5 ছিল -5 হয়ে গেল। যেমন ধরে নাও -2 এর সাথে তুমি -1 গুণ করছো, মানে সংখ্যাটা কত -2, তাকে গুণ করছো -1 এর সাথে, তাহলে কত হয়ে গেল 2 হয়ে গেল, অর্থাৎ -2 এর চিহ্ন পাল্টে গেল। তো এই জন্যই বলছি, যখন আমি -1 দিয়ে যখন কোনো সংখ্যাকে গুণ করবো তার চিহ্নগুলো বিপরীত হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তো এখানে কিছু নেই, মানে এখানে 1 আছে, -1, তাহলে -1 দিয়ে আমরা গুণ করে করে সংখ্যাগুলোকে বাইরে বার করছি। এই কারণেই কোনো ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে, তাহলে ব্র্যাকেটের ভিতরে সংখ্যাগুলো যখন ব্র্যাকেট থেকে বাইরে বার করব তখন চিহ্নগুলো বিপরীত হয়ে যাবে। একইভাবে কোনো সংখ্যার থেকে যদি আমি মাইনাস কমন নিই, যেমন ধরে নাও -x প্লাস 2, এখান থেকে যদি আমি -1 কমন নিয়ে নিই না, তাহলে এটা হয়ে যাবে x মাইনাস 2, চিহ্নগুলো আবার বিপরীত হয়ে যাবে। দেখো x এর আগে মাইনাস ছিল, এখন হয়ে গেল এখানে প্লাস, আর 2 এর আগে প্লাস ছিল, হয়ে গেল মাইনাস। এই জিনিসটা সবসময় তোমরা মনে রাখবে, এতে কি হয় সিলি মিস্টেকস গুলো কমে যায়। ঠিক আছে, তাহলে টাইমটাও বাঁচে, তুমি প্রত্যেকবার গুণ করে করে করবে তাতে সময় নষ্ট হয়, ওই সময়টা বেঁচে যাবে। যখনই মাইনাস দেখছি তখনই চিহ্নগুলো বিপরীত করে দেবো। তাহলে হবে -x স্কোয়ার, হবে -6x, হবে -9, আর প্লাস 48x স্কোয়ার -432 ইকুয়ালস টু 0। এবার বন্ধুরা নেক্সট স্টেপে আমরা দেখতে পাচ্ছি কি এখানে কিছু কাটছে, দেখো -x স্কোয়ার কেটে গেল +x স্কোয়ারের সাথে, +9 -9 কেটে গেল। তাহলে এবারে 7 এর সাথে এখানে -6x -6x, আগে এই জিনিসটা করে নিই যে -6x -6x কত হয়, -12x, ঠিক আছে, -12x প্লাস 48x স্কোয়ার -432 ইকুয়ালস টু 0। এবার বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি 48 432
আর এখান থেকে যদি 12টাকে কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে এখান থেকে 4 12 48 এক্স স্কোয়ার। তারপরে এখান থেকে, হ্যাঁ, এটা রেখে ভাবো 12টা কমন নিয়ে নিয়েছি, তাহলে কত পড়ে থাকবে? এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, 7x পড়ে থাকবে। আর এখানে মাইনাস 12 কমন নিচ্ছি, কোনো সংখ্যা থেকে যখন কোনো সংখ্যা কমন নেওয়া হয় তখন ভাগ করা হয়। তো 12 দিয়ে 12 কমন নিলে কি হবে? 3 12 36, 36 তো তাহলে হচ্ছে 7 2 6 12 72, 36, 36 থাকবে ইকুয়ালস টু 0। এবার 12 দিয়ে যখন আমি 12টা যখন এ পাশে নিয়ে আসবো তখন 0 নিচে চলে আসবে, তাহলে 0/12 কত হবে? 0 হবে। তাই এই 12টা নেক্সট স্টেপে আমি আর লিখবো না, তাহলে লিখবো 4x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 36 ইকুয়ালস টু 0। এবার বন্ধুরা আমরা এখানে উৎপাদক বিশ্লেষণ করব। 36 আছে আর 4 আছে, তো 36 আর 4কে আমরা গুণ করব, তাহলে কত হলো? 424, 2 থাকে 3 4 12 13 14 144। এবার আমাকে বিয়োগ করে 7 নিয়ে আসতে হবে, তাহলে 2 দিয়ে 7 দুগুণে 14 72, 2 দিয়ে 36, 2 দিয়ে 18, 3 দিয়ে 6, আবার 3 দিয়ে যদি আমরা ভাগ করি 2। এবার দেখো হচ্ছে 3 3 9 হচ্ছে 9, আর এখানে কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, অর্থাৎ 16 থেকে 9 বাদ দিলে আমরা 7 পাচ্ছি, তাই এখানে 7 এর জায়গায় লিখবো 16 মাইনাস 9। তো 4x স্কোয়ার মাইনাস 7 এর জায়গায় লিখবো 16 মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস 36 ইকুয়ালস টু 0। এবার এই নিয়মটা নিশ্চয়ই তোমরা সবাই জানো, তাহলে এখানে কত হচ্ছে? 16x হচ্ছে, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 9x যেমনটা বলেছিলাম ব্র্যাকেট থেকে বাইরে বার করলে মাইনাসের জন্য চিহ্ন পাল্টে যাবে। এবার এখান থেকে কি কমন যাচ্ছে বন্ধুরা? দেখো তো, 4 কমন যাচ্ছে, x কমন যাচ্ছে, তাই না? তাহলে একটা x পড়ে থাকবে আর এখান থেকে 4 পড়ে থাকবে, প্লাস এখান থেকে কত কমন যাচ্ছে? এখানে 9 আছে, আর 36 এর মধ্যে তো 9 থাকেই, তার কারণ 36 মানে হচ্ছে 9 গুণ 4, তো এখানেও 9 আছে, এখানেও 9 আছে, তাহলে 9টাকে কমন নিলে এখান থেকে x পড়ে থাকবে, আর এটা 4 নং 36 হয়, তাহলে 9 নিয়ে নিয়েছি, তার মানে 4 পড়ে থাকবে ইকুয়ালস টু 0। তো আবার x মাইনাস 4 কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এখান থেকে 4x আর এখান থেকে প্লাস 9 ইকুয়ালস টু 0। এবার বন্ধুরা দ্বিঘাত সমীকরণে সবসময় এই জিনিসটা আমাদের নিয়ে আসতে হয় যে দুটো রাশির গুণফল 0। দেখো এই রাশিটা আর এই রাশিটা, এই দুটো রাশির গুণফল আমরা কি দেখতে পাচ্ছি? 0। তো দুটো সংখ্যার গুণফল কখন শূন্য হয়? যখন কোনো একটা সংখ্যা বা দুটো সংখ্যাই যখন শূন্য হয়, যেমন 5-এর সাথে 0 গুণ করলে তবেই তো 0 হয়, আবার 0-র সাথে 0 গুণ করলেও 0 হয়। সুতরাং দুটো সংখ্যা 0 হতে পারে, কোনো সংখ্যার গুণফল যদি, কোনো দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে তার অর্থ কোনো একটা সংখ্যা 0 তো হবেই, আর না হলে দুটো সংখ্যাও 0 হতে পারে। তো আমরা জানি না এখানে কোন সংখ্যাটা 0 বা দুটো সংখ্যাই 0 কিনা, তাই এখানে আমরা লিখবো হয় x মাইনাস 4 0 অথবা x মাইনাস 9 4x প্লাস 9 ইকুয়ালস টু 0। এবার x মাইনাস 4 ইকুয়ালস টু 0 হওয়ার অর্থ হচ্ছে x এর মান 4। ভেবে দেখো, x এর মান 4 হলে তবেই কিন্তু 0 হবে। এখানে 4 যদি বসিয়ে দাও, দেখো 4 মাইনাস 4 0 হয়, তাহলে x এর মান 4 হলে এই রাশিটার মান 0 হবে। আর এখান থেকে আমরা কি দেখছি? 4x ইকুয়ালস টু মাইনাস 9, 9টা পাশে চলে গেল, আর তারপরে x ইকুয়ালস টু হবে মাইনাস 9/4, মাইনাস 9/4। তাহলে আমরা x এর দুখানা মান পেয়ে গেলাম, একটা হলো 4 আর একটা হচ্ছে মাইনাস 9/4। তাহলে এটাই হচ্ছে উত্তর, এবং তোমরা অবশ্যই উত্তর এইভাবে লিখবে যে নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু 4, মাইনাস 9/4। বন্ধুরা পরের অঙ্ক 6-2, এই অঙ্কটি দ্বিঘাত সমীকরণ থেকে দেওয়া হয়েছে। দেখো অঙ্কটি পড়ছি আমি, যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a শূন্য নয়, সমীকরণটির বীজের অর্থ হচ্ছে x এর মান, ঠিক আছে? তো এই দ্বিঘাত সমীকরণে x এর দুটো মান পাওয়া যাবে, সেই দুটো মানের একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। তবে যে সমীকরণের বীজ আলফা বাই বিটা ও বিটা বাই আলফা,
হয় সেই সমীকরণটি নির্ণয় করো। দেখো, এই প্রশ্নটি বা এই ধরনের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট হয়। তো এই প্রশ্নের সমাধান আমি আগে করে দিয়েছি। তোমরা যারা 379 পেজের অঙ্কগুলো দেখে নিয়েছো তারা নিশ্চয়ই বুঝতেই পেরেছো এই অঙ্কটা তোমরা আগে করে ফেলেছো। আর যারা দেখোনি তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে আমি প্রতিটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। সেখানে তোমরা করবে কি, 379 পেজের পার্ট 3 ভিডিওটা দেখবে। পার্ট 3 ভিডিওতে আমি কোশ্চেন 5 আর কোশ্চেন 6 এর সমাধান আলোচনা করেছি। সেখান থেকে তোমরা কোশ্চেন 6 এর 1 নম্বর প্রশ্নটির সমাধান দেখবে। আমি তোমাদের একবার কোশ্চেনটি দেখিয়ে দিচ্ছি। 379 পেজের 6 দাগের 1, একদম একই প্রশ্ন। এই সমীকরণে দুটো বীজ আলফা বিটা, তাহলে যে সমীকরণের বীজ আলফা বাই বিটা, বিটা বাই আলফা, সেই সমীকরণটি নির্ণয় করো। আমি এটা পুরো বিস্তারিতভাবে তোমাদের বুঝিয়ে করেছি এবং এখানে উত্তর এইটা পাওয়া গেছে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। বন্ধুরা, পরের অঙ্ক 6 থেকে 3 অঙ্কে বলা হচ্ছে দুটি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 5 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটি অপেক্ষা 14 কম, সংখ্যাটি নির্ণয় করো। দেখো, অঙ্কটা তো আমরা করবই, কিন্তু এই অঙ্কটি করার আগে আমাদের একটু ভালো করে বুঝে নিতে হবে অঙ্ক কাকে বলবো আর সংখ্যা কাকে বলবো। যেমন ধরে নাও তোমার কাছে একটি সংখ্যা আছে 3, 2, 1, এইটা হলো সংখ্যা। আর এখানে 3, 2, 1 এইগুলোকে আমরা বলবো অঙ্ক। এইগুলোকে আমরা কি বলবো? অঙ্ক বলবো। তাহলে এই সংখ্যাটা হলো 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, কারণ এখানে 3টে অঙ্ক দেখতে পাচ্ছি। এর মধ্যে প্রথম অঙ্কটা হলো এককের অঙ্ক, দ্বিতীয় অঙ্কটা মানে যে 2 দেখতে পাচ্ছি এটা হলো দশকের অঙ্ক, আর তৃতীয় অঙ্ক এই যে 3 দেখতে পাচ্ছি এটা হলো শতকের অঙ্ক। এইভাবে যদি একক, দশক, শতক, হাজার এইভাবে আমরা অঙ্কগুলোকে সূচিত করি। তো ধরে নাও এককের অঙ্ক হচ্ছে 5, দশকের অঙ্ক হচ্ছে 7, তাহলে সংখ্যাটা কত? 75, এবং এটা কি করে পেলাম 75? তার জন্য কি করতে হয়, এই যে দশকের অঙ্কটা দেখতে পাচ্ছি না, দশকের অঙ্ক কত? এখানে দশকের অঙ্ক 7, তাহলে দশকের অঙ্ক যদি 7 হয় তাহলে সংখ্যাটা বার করার জন্য অঙ্কর সাথে 10 গুণ করব। দশকের অঙ্ক 7, তাই এই অঙ্কটাকে মানে 10 দিয়ে গুণ করব, যোগ করব। এবার যোগ কি করব? এককের অঙ্ক 5, তাই 5 এর সাথে 1 গুণ করব। তাহলে এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে পাবো 70 প্লাস 5 অর্থাৎ 75। এইভাবে আমরা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পেলাম। যদি এরকমটা হয় এককের অঙ্ক, দশকের অঙ্ক আর শতকের অঙ্কর মধ্যে এরকম বলে দিল এককের অঙ্ক 4, দশকের অঙ্ক 2, শতকের অঙ্ক 7, তাহলে সংখ্যাটা কত? তাহলে তখন লিখবো 7 into 100, কারণ এইটা 7টা হচ্ছে শতকের অঙ্ক, তাই 100 দিয়ে গুণ করবো, প্লাস 2 into 10, বুঝতেই পারছো দশকের অঙ্ক 2, এবং এককের অঙ্ক 4, তাই 4 কে 1 দিয়ে গুণ করবো এবং তারপর আমরা যোগ করে দিলেই আমরা সংখ্যা পেয়ে যাবো। তাহলে এখানে কত হচ্ছে 700, এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 4, অর্থাৎ 720 প্লাস 4 মানে 724। আমরা এখানে দেখতে পাচ্ছি 724। এটা দেখলে হবে না, ঠিক আছে, এইভাবেই হচ্ছে নিয়ম সংখ্যা বার করার। তো এইবার আমরা অঙ্ক বুঝে গেলাম, সংখ্যা বুঝে গেলাম। তাহলে 724টা হলো 3টে অঙ্ক দ্বারা গঠিত একটা সংখ্যা, অর্থাৎ 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আচ্ছা, এবার আমরা অঙ্কতে পড়ি। এবার আমাদের কিছু কিছু জিনিস যেটা মানে আবছা ছিল এখন এটা পরিষ্কার হয়ে গেছে। অঙ্ক কি, সংখ্যা কি। এবার বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, তার মানে আমরা বুঝতেই পারছি এককের অঙ্ক থাকবে আর দশকের অঙ্ক থাকবে। তো আমরা এখানে এটাকে ধরে নেব এককের অঙ্ক, দশকের অঙ্ক, ঠিক আছে। তো এককের অঙ্কটা বলছে কি, দেখো, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক থেকে 5 বেশি। তাহলে দশক স্থানীয় অঙ্কটা যদি x হয় তাহলে একক স্থানীয় অঙ্কটা হবে x প্লাস 5, নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর একবার পড়ে নাও। এই ধরনের অঙ্ক কিন্তু বারবার করে পড়তে হবে, না পড়লে কিন্তু বোঝা যায় না, ঠিক আছে। তাহলে বলছি একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক থেকে 5 বেশি, তাহলে দশক স্থানীয় অঙ্কটা যদি আমি x ধরে নিই তাহলে একক স্থানীয় অঙ্কটা তার থেকে 5 বেশি, অর্থাৎ x প্লাস 5 হবে। এবার এগুলো হচ্ছে অঙ্ক, ঠিক আছে, এটা আমরা ধরি।
এটাকে লিখবো ধরি, অর্থাৎ এককের অঙ্ক x প্লাস 5, দশকের অঙ্ক x। এখন সংখ্যাটা কি হবে? তাহলে সংখ্যাটা হবে দশকের অঙ্কের সাথে আমি 10 গুণ করব, x এর সাথে 10 গুণ করব, প্লাস এককের অঙ্কর সাথে আমি 1 গুণ করব। তাহলে এটা কি? 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 2 এইভাবেই কিন্তু পরীক্ষায় লিখবে, হ্যাঁ, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। অন্যভাবে যদি লিখতে চাও লিখতে পারো। তাহলে আমরা কি পেলাম? তাহলে এখান থেকে দেখো ক্যালকুলেশন করে কি আসে, 10x প্লাস 1 এর সাথে যাকেই গুণ করবো না কেন সেই সংখ্যাটাই হয়, তাহলে x প্লাস 5, তাহলে সমান সমান 11x প্লাস 5, এটাই হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আচ্ছা, আমরা অঙ্কগুলো ধরে নিলাম, সেই হিসাবে আমরা সংখ্যাটা পেয়ে গেলাম, এবং এই সংখ্যাটা কত সেটাই কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ভেবে দেখো এই সংখ্যাটা কত হতে পারে, তার জন্য আমাদের x এর মানটা দরকার। যতক্ষণ x এর মান পাবো ততক্ষণ সংখ্যাটা কত হবে সেটা কিন্তু বলতে পারবো না। এবার এই x এর মান বার করার জন্যই আমাদের অঙ্কে এই শর্তটাকে কাজে লাগাতে হবে, মানে এই যে মানে যে তথ্যটা দিয়ে দিয়েছে সেই তথ্যটাকে আমাদের কাজে লাগাতে হবে। বলছে অঙ্কদ্বয় মানে যে দুটো অঙ্ক আমি ধরেছি, এই দুটো অঙ্কর গুণফল সংখ্যাটা থেকে 14 কম, সংখ্যাটা থেকে 14 কম। তাহলে আমরা লিখবো প্রশ্নানুসারে। এই লাইনটা কিন্তু বারবার তোমাদের পড়তে হবে যতক্ষণ না বুঝতে পারবে, যতক্ষণ না তোমাদের কাছে জিনিসটা পরিষ্কার হবে। বলছে অঙ্ক দুটোর গুণফল সংখ্যাটি থেকে 14 কম। তাহলে অঙ্ক দুটোর গুণফল অর্থাৎ কি হবে? এটা হবে, এটা দশকের অঙ্ক, এটা এককের অঙ্ক। তাহলে তাদেরকে গুণ করলে এই যে গুণফলটা পাচ্ছি, এইটা সংখ্যাটা থেকে অর্থাৎ 11x প্লাস 5 এই সংখ্যাটা থেকে 14 কম, তাই তো? 14 কম, হ্যাঁ। তাহলে এই সংখ্যাটা থেকে আমি 14 কমিয়ে দিলে যে মানটা পাবো সেই মানটা ওই অঙ্ক দুটোর গুণফলের সমান হবে। এটাই হলো দ্বিঘাত সমীকরণ, এবং এটাকে আমরা সমাধান করে x এর মান বার করবো। তো দেখো আমরা কি করে করবো। এখানে সর্বপ্রথমে এই গুণ করবো, x স্কোয়ার প্লাস x দিয়ে 5 কে গুণ করবো 5x। তারপর নেক্সট কি হবে, এদিকে এটা ব্র্যাকেটটা তুলে দেবো, 11x প্লাস 5 মাইনাস 14। নেক্সট এই সব সংখ্যাগুলো এদিকে নিয়ে চলে আসবে, x স্কোয়ার প্লাস 5x মাইনাস 11x, 14টা প্লাস হয়ে যাবে আর 5টা মাইনাস হয়ে যাবে, ইকুয়ালস টু 0। নেক্সট স্টেপে তাহলে আমরা কি পাচ্ছি, x স্কোয়ার, এখানে 5টা x, এখানে 11টা x, বড় সংখ্যা যেহেতু 11টা x, তার আগে যে চিহ্নটা আছে সেটাই কিন্তু আমাদের বসাতে হবে। এবার প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ করবো। 11টা x থেকে 5টা x বাদ দিলে 6টা x, আর এখানে 14 থেকে 5 বাদ দিলে কত হয়, 9 হয়। তাহলে এখানে প্লাস 9 ইকুয়ালস টু 0। বন্ধুরা এবার এটা আমরা দেখতেই পাচ্ছি, এটা হচ্ছে মিডিল টার্ম ব্রেক করতে হবে, আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো 9 আছে, তো 3 3 9, আর ওই 3 আর 3 এর যোগফল হয় 6, তাই আমরা 6 এর জায়গায় লিখবো 3 প্লাস 3 আর বাইরে x প্লাস 9 ইকুয়ালস টু 0। এরপর বন্ধুরা আমরা এখানে ব্র্যাকেট থেকে সংখ্যাগুলোকে বাইরে বার করব। তাহলে x স্কোয়ার মাইনাস 3x, আর এখানে যেহেতু মাইনাস আছে তাই চিহ্ন পাল্টে যাবে, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস 3x প্লাস 9 ইকুয়ালস টু 0। এরপর আমরা এই দুটো সংখ্যা থেকে কি কমন নিতে পারছি, x কমন নিতে পারছি। তাহলে পড়ে থাকছে x মাইনাস 3, আর এখান থেকে আমরা 3 কমন নিতে পারছি, কারণ 9 এর মধ্যে 3 আছে, 3 গুণ 3। তাহলে সেই মাইনাস 3টা কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকবে x, যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে এই চিহ্নটা পাল্টে যাবে, মাইনাস 3 হয়ে যাবে, ইকুয়ালস টু 0। আবার x মাইনাস 3 কমন যাচ্ছে, তাই না? x মাইনাস 3 আবার কমন যাচ্ছে, কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকলো, x মাইনাস 3 ইকুয়ালস টু 0। অর্থাৎ একই জিনিস আমরা দুবার পেলাম, তাই তো? দুবার পেলাম। তাহলে এবার লিখবো x মাইনাস 3 ইকুয়ালস টু 0 হলে x ইকুয়ালস টু 3 হবে। বন্ধুরা আমি প্রথমে বলেছিলাম যে দ্বিঘাত সমীকরণে দুটো মান বেরোবে, তো এই দুটো মান কিন্তু সমানও হতে পারে, অসমান হতে পারে, আবার অবাস্তবও হতে পারে। তো অবাস্তবের অঙ্ক তোমাদের এখানে দ্বিঘাত সমীকরণে করতে দেবে না, অবাস্তবের কোনো অঙ্ক তোমাদের দ্বিঘাত সমীকরণ করতে দেবে না। তো সুতরাং আমরা বুঝতেই পারছি তাহলে x এর মান এমন কিছু বেরোবে সেটা হয় বাস্তব হবে,
সমান হবে অথবা বাস্তবভাবে অসমান হবে। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এর মান একটাই পেলাম 3, কিন্তু এর মানে এই নয় যে একটা মান। এখানে এক্স এর দুটো মানই পাচ্ছি, কিন্তু দুটো মানই কিন্তু সমান, 3 আর 3। তো ঠিক আছে, এক্স এর মান যেহেতু আমি 3 পেয়ে গেছি, এবারে আমাদের নেক্সট কাজ কি হবে? এবার নেক্সট কাজ হচ্ছে সংখ্যাটা বার করা, কারণ আমাদের এখানে প্রশ্ন সংখ্যা নির্ণয় করতে বলেছে। এবার বন্ধুরা, তাহলে সংখ্যাটা কি ছিল? এটা ছিল সংখ্যা। তাহলে এবার এখানে এক্স এর জায়গায় আমি কত বসাবো? 3 বসাবো। তাহলে এবার লিখবো অতএব নির্ণেয় সংখ্যাটি হলো, অতএব নির্ণেয় সংখ্যাটি হলো 11x প্লাস কত ছিল? 5 ছিল, রাইট? 11x প্লাস 5। এবার বন্ধুরা এখানে x এর জায়গায় মানটা বসিয়ে দেবো, 11 ইন্টু 3 প্লাস 5। তাহলে 3 11 33 প্লাস 5 অর্থাৎ 38। তাহলে এটাই হলো এই প্রশ্নের উত্তর।